একদিকে বিশ্বের মহাশক্তি আমেরিকা এবং তাদের বন্ধু ইসরায়েল, আর অন্যদিকে একরোখা ইরান। এই দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হলে ফলাফল কি হবে? ইরান কেন সারেন্ডার বা আত্মসমর্পণের বদলে ধ্বংসাত্মক সংঘাতের পথ বেছে নিচ্ছে? আমেরিকার অসম্ভব শর্তাবলী। ট্রাম্প প্রশাসন ইরানের সামনে এমন কিছু শর্ত রেখেছে যেগুলো তেহরানের কাছে আলোচনার প্রস্তাব নয়, বরং ডেডলি সারেন্ডার বা মৃত্যুব্যঞ্জক আত্মসমর্পণ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, অর্থাৎ পারমাণবিক শক্তির স্বপ্ন বিসর্জন দেয়া, ক্ষেপণাস্ত্রের পাল্লা কমানো যাতে ইরান কখনোই ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে না পারে, আঞ্চলিক প্রক্সি বন্ধ করা, হিজবুল্লাহ বা হামাসের মতো মিত্রদের সমর্থন বন্ধ করা। ইরানের জন্য এগুলো স্রেফ সামরিক বিষয় নয়, এগুলো তাদের অস্তিত্বের প্রশ্ন। কেন ইরান পিছু হটছে না? ইরানের কাছে রাশিয়ার মতো বড় কোনো আন্তর্জাতিক সামরিক জোট নেই, তাই তারা দশকের পর দশক ধরে নিজেদের একটি প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছে। ইরানের যুক্তি খুব সহজ: যদি আমরা আমাদের ক্ষেপণাস্ত্র আর মিত্রদের ছেড়ে দিই, তবে আমরা একদম দুর্বল হয়ে পড়ব। তখন আমেরিকা বা ইসরায়েল যখন খুশি আমাদের উপর আক্রমণ করতে পারবে। তাই তারা মনে করে যুদ্ধের ঝুঁকি নেওয়া ভালো, কিন্তু নিজের দাঁত নখ উপড়ে ফেলা আত্মহত্যার সামিল। খামেনির কঠিন সমীকরণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামনে এখন দুটি রাস্তা। রাস্তা নম্বর 1, ট্রাম্পের শর্ত মেনে নেওয়া। এতে তার 3 দশকের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং কট্টরপন্থীরা তাকে কাপুরুষ ভাববে। রাস্তা নম্বর 2, একটি সীমিত যুদ্ধ বা লিমিটেড ওয়ারের ঝুঁকি নেওয়া। খামেনি হয়তো ভাবছেন সরাসরি যুদ্ধ হলে দেশে জাতীয়তাবাদের জোয়ার আসবে এবং বিক্ষোভকারীরা দমে যাবে, কিন্তু এখানে একটি বড় রিস্ক ফ্যাক্টর আছে। মার্কিন গোয়েন্দারা যদি শুরুতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে, তবে পুরো ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আমেরিকার ভয় কোথায়? আমেরিকাও জানে যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি হঠাৎ ভেঙে পড়ে, তবে সেখানে লিবিয়া বা সিরিয়ার মতো পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতা তৈরি হবে। এতে উগ্রপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা পুরো বিশ্ববাজার এবং তেলের দামকে আকাশ ছোঁয়া করে দেবে। পরিস্থিতি এখন ডু অর ডাই। ইরান প্রকাশ্যে দেখাচ্ছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে আমেরিকা ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু পর্দার আড়ালে তারা হয়তো এমন একটি পথ খুঁজছে যেখানে তাদের সম্মানও বাঁচবে, আবার যুদ্ধও এড়ানো যাবে। আগামী কয়েক সপ্তাহ ঠিক করে দেবে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি কূটনীতির কোনো নতুন জাদুকরী সমাধান আসবে। ওয়াশিংটন তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চরম সীমায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আলটিমেটামের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে কড়া বার্তা পাঠিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যে কোনো ধরনের মার্কিন সামরিক আগ্রাসনের শিকার হলে তারা এই নির্ধারক ও কঠোর জবাব দেবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমশ বাড়তে থাকা সংঘাতের ছায়া পড়েছে ইসরায়েলের উপরও। এই পরিস্থিতিতে ইসরায়েল নতুন করে একটি বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে একটি নিরাপত্তা চুক্তি। ইসরায়েলে এখন কার্যত ওয়ার মোড চালু। খবরে বলা হচ্ছে, যুদ্ধ শুরু হলে কিভাবে বিদেশি পর্যটকদের দ্রুত দেশ সারানো যাবে সে পরিকল্পনাও করা হচ্ছে। বিমানবন্দর ও বিমান চলাচলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে দেখা হচ্ছে। 25 জানুয়ারি থেকে ইসরায়েলি এয়ারলাইন্সগুলো যাত্রীদের জন্য সহজে ফ্লাইট বাতিলের সুযোগ দিয়েছে। সরকারিভাবে জরুরি অবস্থা ঘোষণা না করলেও এটি স্পষ্ট ইঙ্গিত ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী সারপ্রাইজ ওয়ার, অর্থাৎ হঠাৎ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। কম সময়ের নোটিসে বড় সংঘাত শুরু হতে পারে, এই ভাবনা থেকেই সামরিক ও বেসামরিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে, কারণ আশঙ্কা করা হচ্ছে ইরান বা তার মিত্ররা ড্রোন, ব্যালিস্টিক মিসাইল কিংবা একসঙ্গে বহু হামলা চালাতে পারে। এই অবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর আগে 12টি F-15E যুদ্ধ বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান জর্ডানে মোতায়েন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, ইরানের পাশে একটি বিশাল আর্মাডা পাঠানো হয়েছে। তবে প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই যুদ্ধে যাবেন? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। ট্রাম্প বলেছেন, পরিস্থিতি বদলাচ্ছে, তিনি সব বিকল্প খোলা রাখছেন।
অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ডুবিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কোনো যুদ্ধ জাহাজ ইরানের মনোবল ভাঙতে পারবে না। এই হুমকির জবাবে ইরান পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এটি একটি সংকীর্ণ এলাকা যেখানে সামান্য ভুল হিসাব বড় যুদ্ধে রূপ নিতে পারে। সব মিলিয়ে চিত্রটা খুব স্পষ্ট। ইসরায়েল ভয় পাচ্ছে, যুক্তরাষ্ট্র চাপ বাড়াচ্ছে, ইরান পাল্টা প্রস্তুতি নিচ্ছে। খবরে বলা হচ্ছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি 10 বছরের নতুন নিরাপত্তা চুক্তি করতে চায়। উদ্দেশ্য একটাই, ভবিষ্যৎকে যতটা সম্ভব নিশ্চিত করা। কারণ ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে তার প্রভাব সরাসরি ইসরায়েলের ওপর পড়বে। ইসরায়েল চাইছে এমন সংকটময় মুহূর্তে যেন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকে। এই তথ্য প্রথম প্রকাশ্যে আনেন ইসরায়েলের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা, যিনি তার দায়িত্ব ছাড়ার ঠিক আগে ফিনান্সিয়াল টাইমসকে বিষয়টি জানান। তার বক্তব্য অনুযায়ী ইসরায়েল এখন শুধু মার্কিন অর্থনৈতিক সহায়তার উপর নির্ভর করতে চায় না, বরং তারা যৌথ সামরিক প্রকল্প, প্রতিরক্ষা প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায়। সহজ করে বললে, ইসরায়েল টাকা চাই বলার জায়গা থেকে সরে এসে বলছে, চলো একসঙ্গে অস্ত্র বানাই, প্রযুক্তি বানাই। এটাকে বলা যায় সহযোগিতা বনাম সাহায্য, এক ধরনের কৌশলগত পরিবর্তন। কারণ বাস্তবতা হলো, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় $3.3 বিলিয়ন সামরিক সহায়তা দেয়। কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, বাজেট সংকট আর অগ্রাধিকারের পরিবর্তনের কারণে ভবিষ্যতে এই সহায়তা কমে যেতে পারে, এমন আশঙ্কা ইসরায়েলের আছে। যুক্তরাষ্ট্র ইরান ভাষা যত তীব্র হচ্ছে, ইসরায়েল তত বেশি সতর্ক হয়ে উঠছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর, হাজার হাজার সেনা, শত শত যুদ্ধবিমান আর সেই বিশাল শক্তির প্রতীক একটি মার্কিন বিমানবাহী রণতরী। এখন সেই রণতরীর ছবির ওপর ভেসে উঠছে একটি ভিডিও, আগুন, বিস্ফোরণ, আর লেখা আছে মাত্র একটি শব্দ, উই ক্যান স্প্লিট ইট ইন টু। এই ভিডিওটা কোনো সিনেমার ট্রেলার নয়, এটা ইরানের প্রকাশ করা প্রচারমূলক ভিডিও এবং বার্তাটা একেবারে স্পষ্ট, তোমাদের বিমানবাহী রণতরীও নিরাপদ নয়। এই ভিডিওতে দাবি করা হয়েছে, ইরানের নতুন হাইপারসনিক মিসাইল ফাতানাকি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে 2 টুকরো করে দিতে পারে। বলা হচ্ছে, এই মিসাইলের গতি ম্যাক 13, মানে শব্দের গতি 13 গুণ। এখন প্রশ্ন, এটাকে শুধুই ভয় দেখানো, নাকি বাস্তবে যুদ্ধের নিয়ম বদলে যাচ্ছে? এটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে আমেরিকা কিসের উপর ভরসা করে। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় আত্মবিশ্বাসের নাম এইজিস কমব্যাট সিস্টেম। এই সিস্টেম রাডার দিয়ে শত্রু মিসাইলের গতিপথ আগে থেকেই হিসেব করে নেয়। তারপর সেই অনুযায়ী ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে আক্রমণ ঠেকায়। পেন্টাগনের বিশ্বাস, এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকেজো। কিন্তু ইরান এখানেই আঘাত করছে। হাইপারসনিক মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী? এগুলো মাঝপথে হঠাৎ দিক বদলাতে পারে, মানে কম্পিউটার যে হিসাব করলো, বাস্তবে মিসাইল সেটা মানলই না। আর যখন কোনো বস্তু ম্যাক 13 গতিতে চলে, তখন তার চারপাশে এমন এক ধরনের প্লাজমা স্তর তৈরি হয় যা রাডারের চোখে প্রায় অদৃশ্য। সহজ করে বললে, যেটাকে দেখা যায় না সেটাকে গুলি করাও যায় না। কিন্তু এখানেই শেষ নয়, আসল ভয়টা আসে গণিত থেকে। প্রতিটি যুদ্ধজাহাজের গোলাবারুদের মজুদ সীমিত। ইরানের কৌশল যদি হয় একসঙ্গে শত শত সস্তা ড্রোন, রকেট আর কিছু হাইপারসনিক মিসাইল ছোড়া, তাহলে কি হবে? ধরা যাক আমেরিকা 90% হামলা ঠেকালো, তবুও বাকি 10%ই যথেষ্ট। কারণ $20,000 ড্রোন ঠেকাতে যদি $20 মিলিয়ন মিসাইল খরচ হয়, তাহলে খুব দ্রুতই প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকা হয়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তে $10 বিলিয়ন বিমানবাহী রণতরী হয়ে উঠবে খোলা লক্ষ্যবস্তু। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক বলছেন, আধুনিক যুদ্ধে বিমানবাহী রণতরী আর শিকারী নয়, ওরা এখন বড় ধীরগতির লক্ষ্য। আর এই উত্তেজনার মধ্যে এসেছে বড় খবর, ইউএসএস আব্রাহাম লিঙ্কন দক্ষিণ চীন সাগর থেকে দিক ঘুরিয়ে এখন মধ্যপ্রাচ্যের পথে। তার সঙ্গে রয়েছে ধ্বংসকারী যুদ্ধজাহাজ, টমাহক মিসাইল, এইজিস সিস্টেম, সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, আমরা একটি বিশাল নৌবহর পাঠাচ্ছি, ঠিক প্রয়োজন হলে ব্যবহারের জন্য। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল পাকপুর বলছেন, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত, আঙুল ট্রিগারে।
আর সবচেয়ে চমক দেওয়ার মতো খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নাকি ইতিমধ্যে ভূগর্ভস্থ বাংকারে চলে গেছেন। যুদ্ধকালীন ব্যবস্থাপনার অংশ হিসেবে তার দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তার ছেলেকে। একদিকে মার্কিন যুদ্ধজাহাজ এগোচ্ছে, অন্যদিকে ইরান হাইপারসনিক মিসাইল দেখিয়ে বলছে আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছে এমন কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। বাইরে থেকে যতই বলা হোক, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেতরে ভেতরে চলছে বড় ধরনের সামরিক প্রস্তুতি। সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে বোঝা যায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত বলেছেন তিনি ইরানে সরাসরি হামলা চালাতে চান না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সামরিক তৎপরতা একটুও কমেনি। বরং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে তাদের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে পৌঁছেছে। প্রকাশিত ছবিতে দেখা যায় 494তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড্রনের একটি যুদ্ধবিমান রানওয়েতে অবতরণ করছে। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘাঁটির নাম জানায়নি, তবে সামরিক বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছেন। সামরিক পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার 3 এর উড়াল পথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এই যুদ্ধ বিমানগুলো সম্ভবত জর্ডনের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটি ইরানের খুব কাছাকাছি হওয়ায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে শুধু আকাশপথেই নয়, সমুদ্রপথেও যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করছে। মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগর ছেড়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে এবং মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের নিমিটাস শ্রেণীর একটি বিশাল বিমানবাহী রণতরী, যেখানে একসঙ্গে ডজনের বেশি যুদ্ধবিমান পরিচালনা করা যায়। বিশ্লেষকদের মতে এই রণতরী পাঠানোর উদ্দেশ্য শুধু সামরিক নয়, বরং এটি ইরানের জন্য একটি স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত বার্তা, আমরা প্রস্তুত আছি। শুধু একটি রণতরী নয়, মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী USS রুজভেল্ট, USS মিচার এবং USS ম্যাকফল এই 3টি ডেস্ট্রয়ার ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এই যুদ্ধজাহাজগুলো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে। এছাড়াও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থা মূলত ইরানের মতো দেশের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এত সামরিক প্রস্তুতির কারণ কি? এর পেছনে বড় একটি কারণ হচ্ছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে ইরানি সরকারের কঠোর অভিযানে ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভের 25তম দিনে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা প্রায় 4,900 জন ছাড়িয়ে গেছে। আরও হাজার হাজার মৃত্যুর তথ্য যাচাই বাছাই চলছে। এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান সরকার নাকি শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছিল। যুক্তরাষ্ট্র এর তীব্র বিরোধিতা করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সেটা হতো তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ দিন হতো। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, ভবিষ্যতে কি হবে তা এখনই বলা সম্ভব নয়। আপাতত যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যত বাড়ছে, ইরানকে ঘিরে উত্তেজনাও তত গভীর হচ্ছে। ইরানে চলমান অস্থিরতা এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস একটি নতুন নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশ করেছে, যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে। মার্কিন নাগরিকদের বলা হয়েছে তারা যেন তাদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করেন এবং হঠাৎ কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। দূতাবাস বলছে, এই সতর্কতার পেছনে রয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনা, যার সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়ে গেছে ইরানের দেশ জুড়ে চলা বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্রমবর্ধমান হুমকি। ইরান এই মুহূর্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থির সময় পার করছে। দেশ জুড়ে বিক্ষোভ, দ্রুত বিচার, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিশোধের হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের নেতারা স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হস্তক্ষেপ করে তাহলে তার ফল ভোগ করতে হবে। এই বক্তব্যই পুরো অঞ্চল জুড়ে বড় সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। সবাইকে বলা হয়েছে সতর্ক থাকতে হবে, সরকারি নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে এবং পরিস্থিতি দ্রুত খারাপ হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
মার্কিন নাগরিকদের স্টেপ বা স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম লেখানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগ করা যায়। পাশাপাশি পাসপোর্ট যেন হালনাগাদ থাকে সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ হঠাৎ করেই দেশ ছাড়ার প্রয়োজন হতে পারে। এর আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও কঠোর একটি সতর্কতা জারি করেছে। ইরানে থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। ভাষাটি ছিল খুবই কঠিন এবং সরাসরি। বলা হয়েছে কোনো ধরনের সাহায্য, সুরক্ষা বা উদ্ধার অভিযান আশা করা যাবে না। অর্থাৎ যদি কেউ সমস্যায় পড়ে, যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। এখনই ইরান ছাড়ে, এই বার্তায় কার্যত পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের কাছে। ইরানে চলমান বিক্ষোভ ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। সরকার ব্যাপক ধরপাকড় শুরু করেছে। দেশের বড় অংশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের দাবি, এসব বিক্ষোভ বিদেশি শক্তির উস্কানিতে হচ্ছে। মার্কিন ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে, এমনকি শুধু আমেরিকান পাসপোর্ট বহন করাও গ্রেপ্তারের কারণ হতে পারে। দ্বৈত নাগরিকদের বলা হয়েছে তারা যেন শুধু ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন। যারা দেশ ছাড়তে পারছেন না তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া এবং খাবার, পানি, ঔষধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংকটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা। গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতেই এই হামলা করা হয়েছে, যা ইরান অস্বীকার করছে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প সব বিকল্প খোলা রেখেছেন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতেও তিনি পিছপা হবেন না। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে তাদের ঘাঁটি ও সেনারা লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা বিদেশি গুপ্তচর ও নাশকতার প্রমাণ পেয়েছে। ইরান প্রকাশ্যে বলে দিচ্ছে, আমাদের দিকে তাকানোর চোখটাই উপড়ে ফেলব। কোনো সিনেমার সংলাপ না, এটা এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর শীর্ষ কমান্ডারের মুখ থেকে। ইরানের IRGC স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইরানের সেনাবাহিনী এখন ফুল রেডি। কেউ যদি ভুল করে ইরানের ওপর হামলার চিন্তা করে, তাহলে তার জবাব হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত। কারামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এখন সর্বোচ্চ পর্যায়ে। স্থল, আকাশ, সাইবার সব দিকেই প্রস্তুতি চলছে। প্রতিদিন নতুন সক্ষমতা তৈরি করা হচ্ছে, যেন নতুন ধরনের হুমকি এলেই সঙ্গে সঙ্গে মোকাবিলা করা যায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, হাইব্রিড ওয়ার। কারামির দাবি অনুযায়ী ইরান এখন শুধু সামরিক যুদ্ধের মুখে নয়, তারা লড়ছে একসাথে অনেকগুলো ফ্রন্টে। অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা, সাংস্কৃতিক আক্রমণ, রাজনৈতিক ষড়যন্ত্র, সাইবার হামলা, নিরাপত্তা হুমকি। অর্থাৎ এটা বন্দুক বনাম বন্দুকের লড়াই না, এটা পুরো সিস্টেম ভেঙে দেওয়ার যুদ্ধ। তবুও কারামি বলছেন, ইরানের নিরাপত্তা সীমান্ত থেকে শুরু করে দেশের গভীর পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তার সেই বিখ্যাত হুঁশিয়ারি, যে চোখ আমাদের ভূমির দিকে লোভ করে তাকাবে, সেই চোখ উপড়ে ফেলা হবে। এদিকে শুধু স্থলবাহিনী নয়, আকাশ থেকে হুঁশিয়ারি এসেছে। IRGCর অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তিনি বলেন, যদি কেউ ইরানের জনগণের উপর হামলা চালায়, তাহলে জবাব হবে নির্ণায়ক ও বিধ্বংসী। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আসে। মুসাভির দাবি অনুযায়ী সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে আরও বেড়েছে। মানে যুদ্ধ ইরানকে দুর্বল করেনি, বরং আরও প্রস্তুত করেছে। এর আগেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছিলেন, ইরানের হাতে এমন কিছু চমক আছে যেগুলো হামলাকারীরা কল্পনাও করতে পারবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানে হামলা হলে শুধু হামলাকারী দেশই নয়, যারা সেই হামলায় সহযোগিতা করবে তাদের ঘাঁটি, স্বার্থ সবই বৈধ লক্ষ্যবস্তু হবে, পৃথিবীর যেখানেই থাকুক না কেন। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি করছে? এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা কাতারের আল উদেইদ ঘাঁটিতে নতুন এয়ার ও মিসাইল ডিফেন্স সমন্বয় সেল চালু করেছে। উদ্দেশ্য, মধ্যপ্রাচ্য জুড়ে একসাথে প্রতিরক্ষা জোরদার করা। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান আগেই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা করে, তাহলে ওই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটিও নিরাপদ থাকবে না। এমনকি আল উদেইদ ঘাঁটি থেকে মার্কিন সেনাদের 14 জানুয়ারির মধ্যে সরে যেতে বলা হয়। প্রতিরক্ষা জোরদার করা হয়েছে, হামলার অপশন টেবিলেই আছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে আগুন। একদিকে ইরান বলছে, আমরা প্রস্তুত, ভয় পাই না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, দেখি কি হয়। টিভিতে কিল ট্রাম্প হুমকি, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি এমন একটি ছবি ও বার্তা প্রচার করা হয়েছে, যাকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি খোলামেলা হুমকি হিসেবে দেখছেন। এই ঘটনার পরই ইরান যুক্তরাষ্ট্রকে দিয়েছে তাদের দ্বিতীয় সরাসরি সতর্কবার্তা, ট্রাম্পের হাত কেটে দেব, IRGCর হুমকি।
ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার মোহসেন রাজৌরি প্রকাশ্যে বলেন, ট্রাম্প বলেছেন তার হাত ট্রিগারে, আমরা তার হাত আর আঙুল কেটে দেব। যদি আমরা এগোই তাহলে আর কোনো যুদ্ধবিরতির কথা হবে না। এখনই থামুন, পিছু হটুন, নইলে এই অঞ্চলে আপনাদের কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। বিশেষজ্ঞরা একে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি দ্বিতীয় সরাসরি হুমকি হিসেবে দেখছেন। মার-আ-লাগো কি সত্যি ইরানের রাডারে? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, খবর অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন একটি ছবি দেখানো হয় যেখানে 2024 সালের এক নির্বাচনী সমাবেশে আহত ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে লেখা ছিল, এইবার লক্ষ্যভ্রষ্ট হবে না। এইবার তাকে অনেকেই সরাসরি ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, ইরান কি এখন শুধু মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান, এমনকি মার-আ-লাগো পর্যন্ত ভাবনায় রাখছে? হোয়াইট হাউসের প্রথম প্রতিক্রিয়া। এই ঘটনার পর সাংবাদিকরা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে প্রশ্ন করেন। তিনি বলেন, আমি বিষয়টি নিজে দেখিনি, আমরা এটি যাচাই করব এবং প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা টিমকে বিষয়টি খতিয়ে দেখতে বলবো। যুক্তরাষ্ট্র কি সত্যি হামলা খুব কাছাকাছি ছিল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানে হামলা চালাতে যাচ্ছিল? এই প্রশ্নের উত্তরে প্রেস সেক্রেটারি বলেন, অনেক খবরই এসেছে অজ্ঞাত সূত্র থেকে। আসলে প্রেসিডেন্ট কি করবেন সেটা কেবল প্রেসিডেন্ট নিজেই জানেন। তবে তিনি পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সব অপশন এখনও টেবিলে আছে। কেন সবাই এখন যুদ্ধ চায় না? খেয়াল করার বিষয় হলো, এই উত্তেজনার মধ্যেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র কিছু আরব দেশ ট্রাম্পকে সরাসরি হামলা থেকে বিরত থাকতে বলেছে। কারণ ইরানে বড় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে, তেল ও গ্যাসের দাম ভয়াবহভাবে বাড়তে পারে, হরমুজ প্রণালী ঝুঁকিতে পড়তে পারে। সবচেয়ে বড় কথা, একটি যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই শক্ত বার্তা দিচ্ছে, কিন্তু বাস্তবে কেউই হয়তো যুদ্ধ চায় না। কেন এখন ইরানের উপর মার্কিন ইসরায়েল হামলার বিরোধিতা করছে আরব দেশগুলো? কয়েক বছর আগেও চিত্রটা ছিল একেবারে আলাদা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক আরব দেশে মনে করত ইরানই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি। তাই যুক্তরাষ্ট্র যদি ইরানে সরকার পরিবর্তনের জন্য সামরিক হামলা চালাতো, অনেক আরব দেশ সেটাকে খারাপ চোখে দেখত না। কিন্তু 2025 সালের শেষে এসে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। আজ সেই আরব দেশগুলোই যারা একসময় ইরানের বিরোধী ছিল, এখন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে ইরানের ওপর হামলা করবেন না। প্রশ্ন হলো, হঠাৎ এই বদল কেন? এর উত্তর লুকিয়ে আছে ইসরায়েলের সাম্প্রতিক আচরণে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা গত প্রায় 2.5 বছর ধরে আরব নেতারা এক ভয়ঙ্কর বাস্তবতা সামনে থেকে দেখছেন। ইসরায়েল শুধু গাজায় হামলা চালাচ্ছে না, বরং ধীরে ধীরে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তৃত করছে। ইসরায়েলের কিছু কট্টর নেতা প্রকাশ্যেই বলেছেন তাদের লক্ষ্য একটি গ্রেটার ইসরায়েল, যার সীমানাকে ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত। এই চিন্তাধারার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি গাজায় ভয়াবহ গণহত্যা, পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানো, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডে সরাসরি হামলা। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে 2025 সালের সেপ্টেম্বর মাসে। কাতারে ইসরায়েলের হামলা আরবদের চোখ খুলে দেয়। সেই মাসে ইসরায়েল সরাসরি হামলা চালায় কাতারে, যে দেশটি আবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। আরব নেতারা তখন বুঝে যান আজ কাতার, কাল কে। এর আগেই 2025 সালের জুনে ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। এই ঘটনাগুলো একসঙ্গে আরব বিশ্বকে স্পষ্ট বার্তা দেয় ইসরায়েল এখন পুরো অঞ্চলে একক আধিপত্য চায়। আরব দেশগুলোর আরেকটি হিসাব খুব বাস্তব। ইরান এমনিতেই দুর্বল হয়ে পড়েছে, কঠোর নিষেধাজ্ঞায় অর্থনীতি নড়বড়ে, মার্কিন ইসরায়েল হামলায় সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত, সিরিয়ায় আসাদ সরকারের পতন, হিজবুল্লাহ মারাত্মক চাপে। আরব নেতাদের মতে এত দুর্বল ইরানের ওপর আবার হামলা অপ্রয়োজনীয়, বরং ইরান যদি পুরোপুরি ভেঙে পড়ে তাহলে তার ফলাফল হবে ভয়াবহ। গৃহযুদ্ধ, শরণার্থী সংকট, জঙ্গিবাদের বিস্তার, যা শেষ পর্যন্ত আরব দেশগুলোকেই ভুগতে হবে। তেল, গ্যাস আর হরমুজ প্রণালী। আরব দেশগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো অর্থনীতি। ইরানে হামলা হলে পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, তেল ও গ্যাস সরবরাহে ভয়াবহ সংকট তৈরি হবে, দাম আকাশচুম্বী হবে। মিশরও আতঙ্কিত, কারণ ইরানে অস্থিরতা বাড়লে লোহিত সাগর ও সুয়েজ খাল ঝুঁকিতে পড়বে, যা মিশরের অর্থনীতির মেরুদণ্ড।
বদলে যাওয়া শত্রুর তালিকা। সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে হুমকি মূল্যায়নে। একসময় সৌদি আরবের প্রধান শত্রু ছিল ইরান, কাতারের শত্রু ছিল সৌদি, মিশরের চোখে কাতার ছিল অস্থিরতার উৎস। আজ সেই সমীকরণ ভেঙে গেছে। আজ অধিকাংশ আরব দেশের চোখে সবচেয়ে বড় হুমকি ইসরায়েল। কারণ সীমান্ত মানে না, আন্তর্জাতিক আইন মানে না, প্রকাশ্যে ভূখণ্ড দখলের কথা বলে। আরব নেতারা ভয় পাচ্ছেন ইসরায়েল হয়তো ইতোমধ্যেই গ্রেটার ইসরায়েলের পথে। ইসরায়েলের লাগামহীন আগ্রাসন আর মার্কিন সমর্থন আজ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিভক্ত আরব বিশ্বও একটি বিষয়ে একমত হচ্ছে: এই আগুন আর বাড়ানো যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর ইরান সরাসরি হুমকি দিয়েছে প্রয়োজনে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে। এই ঘোষণার পর উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এসব দেশে বহু মার্কিন ঘাঁটি রয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে একটি মার্কিন ঘাঁটি আছে যেটিকে ইরান সম্ভবত কখনোই আঘাত করবে না। সেই ঘাঁটিটি হলো তুরস্কের ইনসারলিক এয়ারবেস। প্রশ্ন হলো, ইরান যখন কাতার, বাহরাইন, ইরাক বা কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিচ্ছে, তখন তুরস্কের ইনসারলিক ঘাঁটিকে কেন রেড লাইন ধরা হচ্ছে? এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। প্রথমত, ইনসারলিক একটি সাধারণ মার্কিন ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর একটি যৌথ সামরিক ঘাঁটি। এখানে শুধু মার্কিন সেনা নয়, তুরস্কের বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করে, অর্থাৎ এটি সরাসরি ন্যাটোর কাঠামোর আওতায় পড়ে। এই ঘাঁটি অবস্থিত তুরস্কের আদানা শহরের কাছে। ভৌগোলিকভাবে এটি ইরান, ইরাক ও সিরিয়ার খুব কাছাকাছি। ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখান থেকে খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। ইনসারলিকে নিয়মিতভাবে যুদ্ধ বিমান, জ্বালানি বহনকারী ট্যাঙ্কার বিমান, পরিবহন বিমান ও নজরদারি বিমান মোতায়েন থাকে। এখান থেকে নজরদারি, আকাশে জ্বালানি সরবরাহ এবং জরুরি সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হলো, এই ঘাঁটিতে মার্কিন পারমাণবিক অস্ত্র রয়েছে। খোলা সূত্রের তথ্য অনুযায়ী ইনসারলিকে 20 থেকে 50টি পর্যন্ত B-61 পারমাণবিক বোমা সংরক্ষিত আছে। এগুলো ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং ব্যবস্থার অংশ। এই কারণেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইনসারলিকে হামলা মানে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো ন্যাটো জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া। কারণ তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রে হামলা হলে সেটাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে ধরা হয়। তবে এখানেও একটি জটিলতা আছে। কিছু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন, যদি ইরান দাবি করে যে তারা যুক্তরাষ্ট্রের আগের হামলার জবাবে প্রতিশোধ নিয়েছে, তাহলে ন্যাটোর ভেতরে আর্টিকেল 5 কার্যকর করা নিয়ে বিতর্ক হতে পারে, কারণ জাতিসংঘের আত্মরক্ষার আইন এখানে জটিল হয়ে যায়। তবুও বাস্তবতা হলো, ইনসারলিকে আঘাত করা ইরানের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো তুরস্কের সামরিক শক্তি। যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের তুরস্ক বিশ্বের শীর্ষ 10টি সামরিক শক্তির একটি, যেখানে ইরান অনেক পিছিয়ে। তুরস্কের নিজস্ব ড্রোন যেমন বায়রাক্তার TB2, আনকা, আকিনসি ইতিমধ্যেই বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ যুদ্ধ বিমান বাহিনী। বিশ্লেষকদের মতে, যদি ইরান তুরস্কের মাটিতে হামলা চালায়, তাহলে আঙ্কারা আরও শক্তভাবে ওয়াশিংটনের পাশে দাঁড়াবে। এতে ইরান কূটনৈতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রায় 40 থেকে 50 হাজার সেনা রয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটি, বাহরাইনের নৌ ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, কুয়েত সব জায়গায় মার্কিন উপস্থিতি রয়েছে। এমনকি মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ইরান সংকটে ট্রাম্প বুঝলেন, আমেরিকার সামরিক শক্তিরও সীমা আছে। মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের অনেকেই ধরে নিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের উপর সরাসরি সামরিক হামলা চালাতে যাচ্ছেন। কারণ তিনি ভেনেজুয়েলায় এক দুঃসাহসিক অভিযানে নিকোলাস মাদুরোকে আটক করার নির্দেশ দিয়েছিলেন। তাই অনেকের ধারণা ছিল, ইরানের ক্ষেত্রেও তিনি একই পথে হাঁটবেন। পেন্টাগন তখন প্রস্তুতি নিচ্ছিল। একটি মার্কিন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে ঢুকেছে। মিত্র দেশগুলোকে সতর্ক করা হয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটির সেনাদেরও সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছিল। ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লিখেছিলেন, সহায়তা আসছে। কিন্তু শেষ পর্যন্ত সেই হামলা আর হলো না। কেন? এর উত্তরটা খুব গুরুত্বপূর্ণ। একটা বড় মোড় আসে। মার্কিন দূত স্টিভ উইটকফ ট্রাম্পকে জানান, ইরান সরকার বিক্ষোভের ঘটনায় আটক প্রায় 800 জনের ফাঁসি কার্যকর করা থেকে সরে এসেছে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থাও নিশ্চিত করে ফাঁসি হয়নি।
এরপর ট্রাম্প বলেন, আমরা দেখব পরিস্থিতি কোথায় যায়। এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি বড় বাস্তবতা কাজ করেছে। ইরান কোনো ছোট টার্গেট না, এটি সিরিয়া বা ইয়েমেন নয়। ইরানে হামলা মানে শুধু একটি দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে পড়া। সেখানে রয়েছে প্রায় 30,000 মার্কিন সেনা। হামলা হলে ইরান পাল্টা আঘাত করবে, এটা প্রায় নিশ্চিত। মার্কিন সামরিক প্রস্তুতির সীমাবদ্ধতা। তখন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের নৌ ও বিমান শক্তি ক্যারিবিয়ানে ও অন্য অঞ্চলে মোতায়েন ছিল। মধ্যপ্রাচ্যে পর্যাপ্ত শক্তি না থাকলে ইরানের পাল্টা হামলা ঠেকানো কঠিন হতো। ইসরায়েল নিজেও প্রস্তুত ছিল না। জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘর্ষে ইসরায়েল বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করেছে। তাদের মজুদ কমে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই ট্রাম্পকে ফোন করে হামলা না করতে বলেন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মিশর সবাই ট্রাম্পকে সরাসরি জানায়, সামরিক হামলা হলে পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা ভেঙে পড়বে। তেলের বাজারে ধাক্কা লাগবে, যা শেষ পর্যন্ত আমেরিকাকেই ক্ষতিগ্রস্ত করবে। ট্রাম্পের ব্যক্তিগত হিসাব। তিনি সাধারণত এমন অপারেশন পছন্দ করেন যেগুলো ওয়ান অ্যান্ড ডান, দ্রুত শুরু দ্রুত শেষ। কিন্তু ইরান যুদ্ধ মানে দীর্ঘ, জটিল ও অনিশ্চিত সংঘাত। ট্রাম্প বুঝতে পারেন এখানে লাভের চেয়ে ক্ষতি বেশি। হোয়াইট হাউসের ভেতরেও মতভেদ ছিল, কেউ হামলার পক্ষে, কেউ বিপক্ষে। সিআইএ প্রধান সহিংসতার ভিডিও দেখান, আবার অর্থমন্ত্রী বলেন নিষেধাজ্ঞা কাজ করতে দিন। শেষ পর্যন্ত ট্রাম্প সিদ্ধান্ত নেন এখন নয়। এর মানে এই নয় যে বিপদ কেটে গেছে। মার্কিন যুদ্ধ বিমান বাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। 2-3 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আবার বদলাতে পারে। কিন্তু এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার, ইরান সংকটে ট্রাম্প বুঝেছেন শুধু সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না। এটা শুধু ইরান নয়, এটা আমেরিকার শক্তির সীমা বোঝার একটি বড় মুহূর্ত। যুক্তরাষ্ট্র কি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা করছে? জল্পনার মাঝে ইরানের কড়া বার্তা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও ভয়ঙ্কর মোড়ে পৌঁছেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র নাকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে বড় ধরনের হামলার কথা ভাবছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে ওয়াশিংটনের বক্তব্য আর তেহরানের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই জল্পনার মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান 18 জানুয়ারি একটি কড়া সতর্কবার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদি ইরানের সর্বোচ্চ নেতার উপর কোনো ধরনের হামলা হয়, তাহলে সেটিকে শুধু একজন ব্যক্তির উপর হামলা হিসেবে দেখা হবে না, বরং তা পুরো ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচিত হবে, আর তার জবাব হবে পূর্ণমাত্রার যুদ্ধ। পেজিশকিয়ানের মতে, ইরানের সাধারণ মানুষ যে অর্থনৈতিক কষ্ট আর সামাজিক অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে, তার মূল কারণ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপ করা দীর্ঘদিনের নিষ্ঠুর নিষেধাজ্ঞা। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রকাশ্যে ইরানে নতুন নেতৃত্ব আনার কথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এই বক্তব্য কূটনৈতিক ভাষা নয়, সরাসরি রেজিম পরিবর্তনের ইঙ্গিত, যা স্বাভাবিকভাবেই তেহরানে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে। এরপর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একই কথা পুনরায় লেখেন। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে অপমানজনক ভাষায় আক্রমণ করেন এবং ইরানকে বাস করার জন্য সবচেয়ে খারাপ জায়গা বলে মন্তব্য করেন। এই বক্তব্য ইরানের ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তোলে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক দীর্ঘ ভাষণে সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য। তিনি বলেন, ইরানে যা কিছু বিদ্রোহ বা অস্থিরতা দেখা যাচ্ছে, তার পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি পরিকল্পনা ও মদত রয়েছে। খামেনির ভাষায়, এবার শুধু মার্কিন মিডিয়া বা ইউরোপের রাজনীতিবিদরা নয়, এবার খোদ মার্কিন প্রেসিডেন্টই সরাসরি হস্তক্ষেপ করেছেন। তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন, উস্কানি দিয়েছেন, এমনকি বিদ্রোহকারীদের সমর্থনের বার্তা দিয়েছেন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে এই অস্থিরতায় সহায়তা করেছে, যার প্রমাণ ইরানের কাছে আছে। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, দেশের ভেতরের হোক বা বাইরে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। খামেনির মতে, সমস্যাটা কোনো একজন মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে নয়, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি।
যুক্তরাষ্ট্র এমন একটি স্বাধীন রাষ্ট্রকে সহ্য করতে পারে না যেটির ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ, জনসংখ্যা বড়, সামরিক সক্ষমতা আছে এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইরানি বিপ্লবের মাধ্যমে যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক প্রভাব দেশ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন থেকেই ওয়াশিংটনের লক্ষ্য একটাই, ইরানকে আবার তাদের নিয়ন্ত্রণে আনা, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। ইরান কি সত্যিই ট্রাম্পকে হত্যা করার হুমকি দিচ্ছে? আর সেই ভয়ে কি ইরানকে মুছে ফেলার কথা বললেন ট্রাম্প? মার্কিন রাজনীতি ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসঙ্গে আলোড়ন তুলেছে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। একটি টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি ইরান কখনো তাকে হত্যার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলবে। এই মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি শুধুই কড়া ভাষা? সত্যি ট্রাম্প ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন? ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তিনি আগেই মার্কিন সামরিক ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সরাসরি নির্দেশ দিয়েছেন, যদি তার বিরুদ্ধে কোনো হত্যার ষড়যন্ত্র হয় তাহলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। অর্থাৎ এটি শুধু মুখের কথা নয়, বরং নীতিগত নির্দেশনার কথাও তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন। এই বক্তব্য আসে এমন এক সময় যখন ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। উত্তেজনার শুরু কোথা থেকে? ট্রাম্পের মন্তব্যের ঠিক আগে ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেরকি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দিলে তার কঠোর জবাব দেওয়া হবে। এর পাশাপাশি ট্রাম্প প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অসুস্থ মানুষ বলে মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে এটিকে চরম অপমান হিসেবে দেখা হয়। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার অবসান হওয়া উচিত। অতীতে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান সরকার বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরান নাকি 837 জন মানুষকে একসঙ্গে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিল। ট্রাম্প বলেন, তিনি ইরানকে জানিয়ে দেন এটা হলে তাদের জন্য খুব খারাপ দিন আসবে। তার দাবি অনুযায়ী এই হুমকির পরেই ইরান নাকি ফাঁসি কার্যকর করা থেকে সরে আসে। যুক্তরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ট্রাম্প তার শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের ইরান বিষয়ে স্পষ্ট সামরিক পরিকল্পনা তৈরি করতে বলেছেন। পেন্টাগন নাকি একাধিক বিকল্প প্রস্তুত রেখেছে। ইরানের সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা, আইআরজিসি বা ইসলামিক রিভলিউশনারি গার্ডের ঘাঁটিতে লক্ষ্যভিত্তিক বিমান হামলা, প্রয়োজনে শাসন পরিবর্তনের কৌশল। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরী বহর ও যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। ইরানের 10,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র বাস্তব নাকি ভয় দেখানো? একই সময়ে ইরান দাবি করেছে তারা 10,000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালিয়েছে। এই দাবি সত্য হলে তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের বড় অংশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসে। যদিও এই তথ্য এখনো পুরোপুরি যাচাই হয়নি, তবে এটি নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে। তাহলে ট্রাম্প কি ভয় পাচ্ছেন? সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, ট্রাম্প শুধু হুমকি দিচ্ছেন, তিনি নিজের নিরাপত্তা নিয়েও অস্বস্তিতে আছেন। প্রকাশ্যে হত্যার আশঙ্কার কথা বলা, আগাম সামরিক নির্দেশ দেয়া, এসব সাধারণত আত্মবিশ্বাসী নেতাদের আচরণ নয়। অন্যদিকে ইরানও চাপের মুখে রয়েছে অভ্যন্তরীণ বিক্ষোভ, অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এই দুই পক্ষের শক্তি লড়াইয়ের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তব সংঘাতে রূপ নেবে? ট্রাম্প কি ইরান নিয়ে আবার বড় কিছু ইঙ্গিত দিলেন? ফ্রি ইরান মন্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে? ডোনাল্ড ট্রাম্প এমন একজন নেতা যিনি প্রায়ই এমন মন্তব্য করেন যার অর্থ পরিষ্কার নয়, কিন্তু প্রভাব অনেক গভীর। একটি ঘটনায় আবারও বিশ্ব রাজনীতি ধাঁধায় পড়ে গেছে, কারণ ট্রাম্প ইরান নিয়ে এমন একটি ইঙ্গিত দিয়েছেন যা নতুন করে ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছে। 19 জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ফক্স নিউজের একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন। সেখানে বিশ্লেষক মার্ক থিয়ারসন বলেন, ট্রাম্প হয়তো ভবিষ্যতে ফ্রি ইরান, ফ্রি হাভানা ও ফ্রি কারাকাস সফর করতে পারেন। কথাটির অর্থ পরিষ্কার, এই দেশগুলোতে সরকার পরিবর্তন হলে ট্রাম্প সেটিকে নিজের বড় রাজনৈতিক অর্জন হিসেবে দেখাতে চান।
এই ভিডিওটি ট্রাম্প নিজে শেয়ার করায় প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই ইরানের সরকার পরিবর্তনের কথা ভাবছেন? এটা কি শুধুই রাজনৈতিক বার্তা? এই ইঙ্গিত এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আগে থেকে অত্যন্ত উত্তপ্ত। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো সতর্ক অবস্থায় আছে, আর ইরানও লাগাতার কড়া বার্তা দিচ্ছে। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেরকি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ট্রাম্প যদি উত্তেজনা আরও বাড়ান তাহলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। ইরানের অভিযোগ, ট্রাম্প তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অসুস্থ মানুষ বলে অপমান করেছেন। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব দরকার এবং চলমান বিক্ষোভ তার কথারই প্রমাণ। ইরানের দৃষ্টিতে এসব বক্তব্য শুধুই মতামত নয়, এগুলো সরাসরি হুমকি। ব্রিগেডিয়ার জেনারেল শেরকি আরও এক ধাপ এগিয়ে বলেন, ইরান ট্রাম্পের কথাবার্তাকে হালকাভাবে নেয় না। তবে তিনি হুঁশিয়ারি দেন, যদি কেউ ইরানের সর্বোচ্চ নেতার দিকে হাত বাড়ায় তাহলে শুধু সেই হাত কাটা হবে না, বরং পুরো দুনিয়া আগুনে জ্বলবে। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, এটি বাস্তব প্রতিশ্রুতি। ইরানের উপর আক্রমণ হলে শত্রুদের জন্য কোনো জায়গা নিরাপদ থাকবে না। এর আগের দিন অর্থাৎ 18 জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, খামেনির ওপর হামলা মানে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা। খামেনির সরাসরি অভিযোগ, 17 জানুয়ারি আয়াতুল্লাহ খামেনি নিজেও ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেন। তিনি ট্রাম্পকে অপরাধী বলে আখ্যা দেন এবং বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ভেতরের অস্থিরতায় হস্তক্ষেপ করছে। খামেনির দাবি, ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের উৎসাহ দিয়েছেন এবং এমনকি সামরিক সহায়তার কথাও বলেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে তরুণদের ব্যবহার করে ইরানে বিশৃঙ্খলা তৈরি করছে। 10,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র, বাস্তব হুমকি। এই উত্তেজনার মধ্যেই ইরান দাবি করেছে তারা 10,000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। যদি এই দাবি সত্য হয় তাহলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে। অর্থাৎ ইরানের সামরিক সক্ষমতা তখন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। তবে এখনও এই দাবির স্বাধীন কোনো প্রমাণ নেই। বিশ্লেষকরা বলছেন, ইরানের বক্তব্য যাচাই করা হয়নি। তাহলে আসল বার্তাটা কি? সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, ট্রাম্প ও ইরান দুই পক্ষই একে অপরকে চাপের মধ্যে রাখতে চাইছে। ট্রাম্পের রহস্যময় বার্তা যেমন ভয় তৈরি করছে, তেমনি ইরানের হুমকিও বাস্তব উদ্বেগ বাড়াচ্ছে। একটি ছোট ভিডিও, কয়েক সেকেন্ডের। একটি জাহাজ আগুনে জ্বলছে আর ক্যাপশনে মাত্র একটি শব্দ, সুন, অর্থাৎ শিগগিরই। এই ভিডিওটা প্রকাশ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এখন প্রশ্ন হলো, একটা ভিডিওতেই এত আতঙ্ক কেন? কারণ হুথিরা সাধারণ কোনো গ্রুপ নয়। গত 2 বছরে তারা লোহিত সাগরে 100-র বেশি হামলা চালিয়েছে বাণিজ্যিক ও সামরিক জাহাজের ওপর। তাদের দাবি ছিল, গাজা যুদ্ধে ইসরায়েলের উপর চাপ তৈরি করাই ছিল লক্ষ্য। যুদ্ধবিরতির পর এই হামলা কিছুটা থেমেছে, কিন্তু হুথিরা কখনো বলেনি যে তারা পুরোপুরি থেমে গেছে। বরং তারা বারবার বলেছে যে কোনো সময় আবার শুরু হতে পারে। আর লোহিত সাগর কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের প্রায় 12% বৈশ্বিক বাণিজ্য এই পথ দিয়ে হয়। ইউরোপ, এশিয়া, আফ্রিকার মধ্যে জ্বালানি, খাদ্য, পণ্য সবকিছুই এই রুটের ওপর নির্ভরশীল। এখানে সমস্যা মানেই গোটা বিশ্বের প্রভাব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই ভিডিও প্রকাশের সময় এই খবর এসেছে, একটি মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং তার মিত্রদের নিয়ে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন, ইরান বা তার মিত্ররা যদি আক্রমণ চালায় তাহলে তার জবাব দেওয়া হবে সামরিক শক্তিতে। অনেক বিশ্লেষক বলছেন, এই রণতরীর অগ্রযাত্রা শুধুই প্রতিরক্ষা নয়, এটি একটি বার্তা। এমনকি কেউ কেউ বলছেন এটি হয়তো একটি অঘোষিত সময়সীমা এবং এখানেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ঘটনার ঠিক একদিন আগে ইরাকের একটি শক্তিশালী শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ একটি বিবৃতি দেয়, কিন্তু এটা সাধারণ বিবৃতি ছিল না, এটা ছিল অনেকটা যুদ্ধের প্রস্তুতির ঘোষণা। তারা স্পষ্টভাবে বলে, ইরানের পক্ষে যুদ্ধে নামতে তারা প্রস্তুত। শুধু ইরাক নয়, তারা সারা বিশ্বের তথাকথিত প্রতিরোধ যোদ্ধাদের প্রস্তুত থাকতে আহ্বান জানায়। তাদের ভাষা ছিল খুবই কড়া। ইরানকে বলা হয় মুসলিম বিশ্বের দুর্গ। দাবি করা হয় গত 4 দশক ধরে ইরান নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছে, ধর্ম বা জাতি নির্বিশেষে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চিত্রিত করা হয় এমন শক্তি হিসেবে যারা ধ্বংস ও দমন চালাতে চায়। সবচেয়ে ভয়ঙ্কর অংশটি আসে শেষে। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে হঠাৎ ও ভয়াবহ পরিণতি। এমনকি সরাসরি বলা হয়, এই অঞ্চলে তোমাদের কিছুই অবশিষ্ট থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের বড় ছবিটা দেখতে হবে। হুথি, কাতাইব হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ, এরা সবাই ইরানের তথাকথিত অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের অংশ। ইরানের উপর সরাসরি আঘাত এলে এই গোষ্ঠীগুলো একসঙ্গে সক্রিয় হতে পারে। তখন যুদ্ধ আর শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র বা ইসরায়েল থাকবে না, এটি ছড়িয়ে পড়তে পারে ইয়েমেন, ইরাক, লেবানন, এমনকি লোহিত সাগর জুড়ে। এর প্রভাব পড়বে জ্বালানি বাজারে, শিপিং রুটে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই উত্তেজনার মধ্যে কোনো ভুল সিদ্ধান্ত, কোনো ভুল হিসাব পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। একটি ছোট ভিডিও, একটি শব্দ, সুন, কিন্তু এই শব্দটার ভেতরে লুকিয়ে থাকতে পারে আগামী দিনের সবচেয়ে বড় সংঘাতের ইঙ্গিত। পারস্য উপসাগরে আবার উত্তেজনা। ইরান কেন একটি তেল ট্যাঙ্কার জব্দ করল? এটা কি শুধু চোরাচালান আটক, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? সম্প্রতি ইরান পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। এই ট্যাঙ্কারটি ছোট নৌকা থেকে চোরাই জ্বালানি নিয়ে তা বড় জাহাজে সরবরাহ করছিল, যেগুলো উপসাগরের বাইরে কাজ করছিল। এই সন্দেহজনক কার্যকলাপে নজরে আসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ ইউনিটের। তারা প্রথমে জাহাজটি পর্যবেক্ষণ করে, তারপর ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরামানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, এই ট্যাঙ্কার এবং এর প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি রাষ্ট্রের মালিকানায় নেওয়া হবে। এই জ্বালানি ও জাহাজের মূল মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন বেশি। এখন প্রশ্ন, ইরান কেন এত কঠোর পদক্ষেপ নিচ্ছে? এর উত্তর খুব বাস্তব। ইরানে জ্বালানির দাম অত্যন্ত কম, কারণ সরকার ব্যাপক ভর্তুকি দেয়। কিন্তু পাশের দেশগুলোতে জ্বালানির দাম অনেক বেশি। এই দামের পার্থক্য থেকেই জন্ম নিয়েছে বিশাল চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো দেশের ভেতর থেকে জ্বালানি নিয়ে গোপনে বিদেশে বিক্রি করে বিপুল মুনাফা করছে। ইরানের বিচার বিভাগ বলছে, এভাবে চোরাচালান হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে এমন সময়ে যখন ইরান কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তাই বিচার বিভাগের প্রধানের নির্দেশে এখন এই চোরাচালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এই অভিযানে জব্দ হওয়া ট্যাঙ্কারে ছিল 16 জন বিদেশি ক্রু সদস্য। তাদের আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। জাহাজটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে অনলাইনে কিছু দাবি উঠেছে যে এটি নাকি এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। ইরান সরকার এই দাবি না নিশ্চিত করেছে না অস্বীকার করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান স্পষ্ট করে বলছে তাদের উপকূলীয় জলসীমা ও দ্বীপগুলো চোরা কারবারিদের জন্য নিরাপদ থাকবে না। এর আগেও নভেম্বর মাসে IRGC একটি S-ওয়াতেনি পতাকাবাহী জাহাজ জব্দ করেছিল। গালফ অব ওমান ও হরমুজ প্রণালীতেও একাধিক জাহাজ আটক হয়েছে, কারণ হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখন এই ঘটনাকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে হবে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে। বেলা 1 নামের সেই জাহাজ নাকি ইরান ও ভেনেজুয়েলার তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। যদিও জাহাজটি তখন খালি ছিল, তবু যুক্তরাষ্ট্র বলছে এটি আগে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এই জাহাজ ধাওয়ার সময় একবার মার্কিন বাহিনী ব্যর্থ হয়, শেষ পর্যন্ত বহুদিন পর সেটিকে আটক করা হয়। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সবাই এই ধরনের জব্দকে সমুদ্র দস্যুতা বলে আখ্যা দিয়েছে। ইরানের পার্লামেন্টে 150 জনের বেশি সাংসদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মতে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তাহলে আসল ছবি কি? একদিকে ইরান বলছে তারা নিজেদের সম্পদ রক্ষা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিষেধাজ্ঞা কার্যকর করছে। এই টানাপোড়েনে তেল ট্যাঙ্কারগুলো এখন শুধু জাহাজ নয়, এগুলো হয়ে উঠেছে ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি। বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে। আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় 395 জন নিহত এবং
1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। 1. গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। 2. কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। 3. যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ক কি গ্যারান্টর হতে চায়? এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপ তৈরি, এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক, বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরও গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। ইসরায়েল ইরান যুদ্ধ কি আবার আসছে? নীরবে প্রস্তুতি নিচ্ছে ইরান, আতঙ্কে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হয় নীরবতা। কোনো বোমার শব্দ নেই, কোনো যুদ্ধের ঘোষণা নেই, কিন্তু ভেতরে ভেতরে সব প্রস্তুতি চলছে। ঠিক এখন সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল বলছে ইরান আবার শক্তিশালী হয়ে উঠছে, আর সেই আতঙ্ক নিয়েই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছুটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। প্রশ্ন একটাই, নতুন যুদ্ধ কি আসন্ন? কেন ইসরায়েল আবার ভয় পাচ্ছে? এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইরান খুব দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। যে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আবার চালু হচ্ছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত, ধ্বংস হওয়া রাডার পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আবার সচল করার কাজ, সবকিছুই চলছে নীরবে। ইসরায়েলের চোখে সবচেয়ে বড় ভয় একটাই, মিসাইল। কারণ ইসরায়েল জানে আকাশে তারা শক্তিশালী, কিন্তু হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসাথে এলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পুরোপুরি নিরাপদ নয়। ইরান কি করছে আসলে? এখানেই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইরান প্রকাশ্যে যুদ্ধের ডাক দিচ্ছে না, বরং তারা বলছে আমরা কূটনৈতিক আলোচনায় আগ্রহী। কিন্তু ইসরায়েলের সন্দেহ, এই আলোচনা আসলে সময় কেনার কৌশল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই সুযোগে ইরান নিজেদের প্রতিরক্ষা শক্ত করছে, ভবিষ্যতের হামলার জন্য ঢাল তৈরি করছে, যাতে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে কেউ সহজে আঘাত করতে না পারে। আর এখানেই ইরানকে আলাদা করে দেখতে হয়, কারণ নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান টিকে থাকার কৌশল শিখে গেছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালায়। এই অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার। 100টির বেশি যুদ্ধ বিমান, B-2 বোমারু, সাবমেরিন এবং শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। কিন্তু পরে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সব শেষ হয়ে যায়নি। আর সেটাই আজ ইসরায়েলের দুশ্চিন্তার মূল কারণ। 3000 মিসাইল সত্যি কি সম্ভব? ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে ইরান চাইলে ভবিষ্যতে মাসে 3000 ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। এই সংখ্যা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা বুঝে গেছে সবচেয়ে দামি অস্ত্র নয়, সবচেয়ে বেশি অস্ত্রই ভয় তৈরি করে। ট্রাম্পের ভূমিকা কি? নেতানিয়াহু খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে তিনি নতুন করে সামরিক অভিযানের প্রস্তাব দিতে পারেন। আগের মতোই কয়েকটি অপশন থাকবে। ইসরায়েল
একা হামলা করবে, যুক্তরাষ্ট্র সহায়তা দেবে অথবা যৌথ আক্রমণ। কিন্তু পরিস্থিতি এখন জটিল। গাজা ইস্যুতে চাপ, আন্তর্জাতিক সমালোচনা আর নতুন যুদ্ধ মানে আরও অস্থিরতা।